হ্যালো ইউটিউব। বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকের একটি কমন প্রশ্ন হচ্ছে ডিমান্ড চার্জ জিনিসটা কি এবং এটা কেন প্রত্যেক মাসে আমাকে দিতে হয়। তো আজকে এটা নিয়ে খোলাসা করতে চাচ্ছি। ডিমান্ড চার্জ জিনিসটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে বিদ্যুৎটা কিভাবে আপনাদের বাসায় আসে, কিভাবে তৈরি হয়, কোত্থেকে তৈরি হয় এবং কিভাবে আপনাদের বাসায় আসে। তো এটা নিয়ে একটু বলি। বিদ্যুৎ দেখবেন যে আপনার বাসার আশেপাশে কিন্তু তৈরি হয় না, এটা তৈরি হয় একটা পাওয়ার প্ল্যান্টে, একটা না অসংখ্য পাওয়ার প্ল্যান্টে তৈরি হয় এবং পাওয়ার প্ল্যান্টগুলো অনেক দূরে দূরে হয়, নর্মালি লোকালয় থেকে অনেক দূরে হয়। যেমন মনে করতে পারেন, যদি কয়েকটা পাওয়ার প্ল্যান্ট যদি বলি, কাপ্তাই পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে রাঙ্গামাটিতে। এরপর রূপপুর পাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে সেই পাবনাতে। তো এইসব পাওয়ার প্ল্যান্টগুলো দেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এগুলোকে ইন্টারকানেক্টেড করা হয় কিসের মাধ্যমে? গ্রিড। যে বিশাল বিশাল পোলগুলো যেগুলো দেখেন, মোবাইল টাওয়ারের মতো উঁচু যে পোলগুলো, এগুলো মূলত দেশের গ্রিডের অংশ। এরকম শত শত হাজার হাজার, আই ডোন্ট নো, হয়তো বা লাখের কাছাকাছি হবে বা বেশি হতে পারে, লাখ লাখ পোল এবং পোলের উপরে যে মোটা মোটা তারগুলো আছে, ওয়্যারগুলো আছে, এগুলোর মাধ্যমে প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট, যে বিগ বিগ সরকারের পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এগুলো সব কানেক্টেড থাকে। তো কি হয়, প্রথমে পাওয়ার প্ল্যান্টে আপনার পাওয়ারটা জেনারেট হলো, মানে বিদ্যুৎ তৈরি হলো। এই বিদ্যুৎগুলো ট্রান্সফরমার হয়ে স্টেপ আপ হয়, মানে ভোল্টেজ বাড়ানো হয়। ভোল্টেজ বাড়ানোর পরে হাই ভোল্টেজ কেবল দিয়ে ওই বিশাল বিশাল টাওয়ারের উপর দিয়ে আপনাদের বাসার আশেপাশে হয়তো কোথাও কোনো একটা সাব স্টেশনে নিয়ে আসা হয়। সাব স্টেশনে আবার কি আছে, অনেক ট্রান্সফরমার আছে, অনেক ধরনের সেফটি ডিভাইস আছে, সুইচ গিয়ার আছে। এগুলোতে আপনার স্টেপ ডাউন করা হয়। আলটিমেটলি স্টেপ ডাউন করতে করতে বিভিন্ন স্টেজে স্টেপ ডাউন করা হয়। করতে করতে আপনাদের বাসার যে ভোল্টেজ যেরকম লাগে, আপনাদের যে টিভিটা আছে বা ফ্রিজটা আছে, যেখানে হচ্ছে 230 ভোল্টের লাইন দরকার, এরকম 230 ভোল্ট বানানো হয়। ভোল্টেজটা পাওয়ারটা জেনারেট করা হচ্ছে, জেনারেট করে একদম পাওয়ার প্ল্যান্টে জেনারেট করে 11 কিলো ভোল্টের মতো, 11 থেকে 15 কিলো ভোল্টের মতো। অতঃপর এটাকে স্টেপ আপ করে 132 কেভি বা 230 কেভি বা 400 কেভি পর্যন্ত করা হয়। বাংলাদেশে ইন ফিউচার 665 কেভিও আসতেছে লাইন। এরকম হাই ভোল্টেজ থেকে আবার ট্রান্সমিট করে একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাওয়ার পরে এটাকে আবার ওই 33 কেভি করা হয়। 33 কেভি করার পরে যে কনজিউমার আছে তাদেরকে সাপ্লাই করা হয়। করার পরে 33 থেকে 11 কেভি করা হয়। 11 কেভির যে কনজিউমার আছে তাদেরকে দেওয়া হয়। 11 কেভি থেকে আলটিমেটলি 400 ভোল্টেজ করা হয়, 400 ভোল্ট 3 ফেজ করা হয়। 400 ভোল্ট 3 ফেজ থেকে 230 ভোল্ট বের করে নিয়ে আসা হয়। 400 ভোল্টের 3 ফেজ লাইন থেকে যদি একটা লাইন আর একটা নিউট্রাল থেকে আপনি ধরেন, ভোল্ট মিটার ধরেন, তাহলে 230 ভোল্ট পাবেন। সেই লাইনটাই মূলত আপনাদের বাসায় ইলেকট্রিক মিটারের মাধ্যমে দেওয়া হয়। এখন ঘটনা হচ্ছে যে এই যে হিউজ পরিমাণ কর্মযজ্ঞ, মানে পাওয়ার জেনারেট করা হইলো পাওয়ার প্ল্যান্টে, একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে কি পরিমাণ ইনভেস্ট হয়। যেমন আমি যদি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা বলি, এটাতে এস্টিমেটেড ইনভেস্টমেন্ট হবে গিয়ে 12.56 বিলিয়ন, যতদূর মনে করতে পারি, $56 বিলিয়ন। তার মানে কি পরিমাণ টাকা একটু থিঙ্কিং করেন। বাংলাদেশের এক বছরের প্রবাসী আয়, মানে যত বাইরের দেশে আমাদের কর্মী আছে বা পার্সোনালস আছে যারা বাংলাদেশে টাকা পাঠায়, এক বছরে বাংলাদেশের ইন এভারেজ ফরেন যে মানিটা আসে, যে টাকাটা আসে, এটার পরিমাণ 14 থেকে 15 বিলিয়ন ডলার এক বছরে। এক বছরে সবাই মিলে, বাইরের দেশে যত কর্মী আছে সবাই মিলে যে টাকাটা পাঠায়, সেটা হচ্ছে এরকম 14-15 বিলিয়ন। সেখানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে আপনার খরচ লাগতেছে $12 বিলিয়ন বেশি। তার মানে কি পরিমাণ ইনভেস্টটা করতে হচ্ছে। এরকম শত শত পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের আনাচে কানাচে আছে। এই যে হিউজ পরিমাণ টাকা, শত শত কোটি টাকা দিয়ে জাস্ট আপনি পাওয়ার প্ল্যান্ট বসাইলেন, এরপরে আপনি ট্রান্সমিশন লাইন তৈরি করলেন, শত শত হাজার হাজার লাখ লাখ টাওয়ার তার, এগুলোর মাধ্যমে ট্রান্সমিট করে সাব স্টেশনে আনলেন। সাব স্টেশনে আবার ট্রান্সফরমার আছে যেগুলোর দাম আবার কোটি কোটি টাকা।
কারণ সাবস্টেশনের যে ট্রান্সমিটফর্মার এর ভেতরে হচ্ছে গিয়ে কপারের তার থাকে, কপারের তারের 1 কেজির দাম হচ্ছে প্রায় 800 টাকার মতো। আর এক একটা করে ট্রান্সফরমারের যে ওজন আছে হাজার হাজার কিলোগ্রাম ওজন। সো ওইখান থেকে আবার যে ছোট ছোট পোলগুলো এগুলোর মাধ্যমে আপনাদের বাসায় আসতেছে। সো আপনাদের আবার বাসায় ওই একটা ফ্রিজ চালানোর জন্য বা একটা টিভি চালানোর জন্য বা 2টা ফ্যান চালানোর জন্য সরকারকে কিন্তু শত শত কোটি টাকা ইনভেস্ট করা লাগছে ওই পাওয়ারটা তৈরি করে আপনাদের বাসায় পৌঁছানোর জন্য। এই যে শত শত কোটি টাকা সরকার ইনভেস্ট করলো, ভর্তুকি দিল, বিভিন্ন সেক্টর থেকে টাকা নিয়ে ওখানে ইনভেস্ট করলো, এটা কিন্তু আপনার পকেট থেকেও ওভাবে পুরো টাকাটা নেয় নাই, আবার আমাদের সবার পকেট থেকেও যে মানে ও টাকাটা নিচ্ছে ব্যাপারটা এরকম না। সরকার হচ্ছে গিয়ে বিভিন্ন ডোনার যে এজেন্সিগুলো আছে, বাইরের দেশের বিভিন্ন গভর্নমেন্ট আছে, তাদের কাছ থেকে টাকা অনেক সময় লোন করে নিয়ে আসছে, অনেক সময় তারা ডোনেট করছে, তারা ইনভেস্ট করছে এখানে। এই যে হিউজ অ্যামাউন্টের টাকা তারা ইনভেস্ট করলো, সেই টাকাটা তারা কি করবে, আস্তে আস্তে ব্যাক নিবে। এখন সরকার যদি পুরা টাকাটা এখন ব্যাক দিতে চায় এট এ টাইম, সেটা পারবে না। যে কারণে সরকার যেটা করতেছে যে পাবলিক যে যেরকম পাওয়ার ইউজ করতেছে তার উপর বেসিস করে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ধরে দিছে যে আপনি আপনার বাসায় যদি 1 কিলোওয়াট ইউজ করেন, সরকারি যে রেট আছে, তাহলে আপনাকে প্রত্যেক মাসে 30 টাকা এরকম ডিমান্ড চার্জ দিতে হবে। তাহলে ডিমান্ড চার্জটা হলো কি, যে সরকারের এই বিশাল যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট বাবদ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সে চার্জ কাটে পাবলিকের কাছ থেকে। এখন আপনি মনে করেন একটা ইন্ডাস্ট্রি চালান, ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার এরকম 100 কিলোওয়াট লাগে। এখন 100 কিলোওয়াটের জন্য তাহলে আপনাকে 100 × 30, তার মানে 3000 টাকা প্রত্যেক মাসে ডিমান্ড চার্জ দিতে হবে, কারণ আপনি অনেক বেশি পাওয়ার ইউজ করতেছেন। আর আপনি মনে করেন বাসা বাড়িতে একটা ফ্ল্যাট নিয়ে থাকেন, আপনার হচ্ছে 2 কিলোওয়াট, নর্মালি ফ্ল্যাটগুলোতে 2 কিলোওয়াট ডিমান্ড দেয়া থাকে, মানে 2 কিলোওয়াট সে ম্যাক্সিমাম ইউজ করতে পারবে। 2 কিলোওয়াটের জন্য সে 2 × 30 = 60 টাকা প্রত্যেক মাসে পে করবে। এই হচ্ছে পুরা সিস্টেমটা। সো এখানে কোনো ওই মানে এমন না যে সরকার আপনাকে জোর করে টাকা নিচ্ছে বা সরকারের ইচ্ছা হয়েছে তাই টাকা নিচ্ছে। আসলে এটার পিছনে এরকম মানে পারফেক্ট কারণ আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কেন সরকার ডিমান্ড চার্জ নেয়। আসলে একটা দেশের সরকার তো এমনি এমনি চলতে পারে না, বা উইদাউট এই ইনভেস্টমেন্টগুলো যদি সে না তুলে বা তুলতে না পারে, তাহলে ফার্দার ডেভেলপমেন্টটা হবে কিভাবে, সরকার চলবে কিভাবে? থিঙ্কিং করুন, আপনি সরকারের সর্বোচ্চ পর্যায়ে আছেন, আপনি এই হিউজ অ্যামাউন্টের টাকা বিভিন্ন দেশ থেকে লোন করে নিয়ে এসে ইনভেস্ট করছেন। এখন তো আপনাকে টাকাটা তাদেরকে ব্যাক দিতে হবে, আর ব্যাক দেওয়ার জন্য এরকম প্রসেসই আপনাকে ফলো করতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমার বিদ্যুৎ বিলের সাথে যদি নেয় তাহলেই তো হয়, আমাকে এটা আলাদাভাবে কেন ডিমান্ড দিতে হয়? এটা কাইন্ড অফ যৌক্তিক যে বিদ্যুৎ বিলের সাথে নেওয়া যেতে পারে, কিন্তু ব্যাপারটা কি দাঁড়াবে, এই যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে, এটা যদি বিদ্যুৎ বিলের সাথে নিতে চায় সরকার, তাহলে বিদ্যুৎ বিলের রেট অনেক বেশি বাড়ায় দিতে হবে। এখন আপনার লাইফ লাইন যেটা আছে, একদম লোয়েস্ট স্ল্যাবে যারা বিদ্যুৎ কনজিউম করেন, তাদের রেট হচ্ছে গিয়ে 3 টাকা 75 পয়সা। বিদ্যুৎ জেনারেট করতে গিয়ে এভারেজ খরচ হয় সরকারের 6 টাকার কাছাকাছি। তাদেরকে অলরেডি কম দামে দেওয়া হচ্ছে, তারপরও যদি সরকার এখন চায় ওই 3 টাকা 75 পয়সার জায়গায় রেটটা বাড়ায় 4 টাকা করি, কিছুটা লস কমায়, কিন্তু তারপরও দেখবেন পাবলিক খেতে যাবে, সারা দেশে আন্দোলন তৈরি হবে, এই সেই পরিবেশ বিভিন্ন ধরনের সংস্থা থেকে বাধা দিবে। হ্যাঁ, তো এই আর কি, সরকার চাইলে হুট করে বিদ্যুতের দাম বাড়িয়ে দিতে পারে না, যে কারণে ফিক্স চার্জ মানে ডিমান্ড চার্জ আর মিটার ভাড়া মিলে একটা অংশ বিদ্যুৎ বিলে রাখা হয়, আর একটা অংশ হচ্ছে মিটারের মানুষ কতটুকু ইউজ করে সেটার উপর একটা চার্জ কাটা হয়। তো আশা করি বুঝতে পারছেন। আর একটা জিনিস একটু জানা রাখি, সেটা হচ্ছে যে আমাদের দেশের যে বিদ্যুতের বিল বা চার্জ করা হয়, এটা আসলে কম্পেয়ার টু আদার ডেভেলপড নেশনস লাইক জার্মানি, ইউএসএ, আমাদেরটা অনেক কম। যেমন আমি গুগল করে দেখলাম যে ইউএসএ তে পার কিলোওয়াট বিদ্যুতের মূল্য ইন এভারেজ 10 টাকা করে, সেখানে আমাদের হচ্ছে গিয়ে
পার কিলোওয়াট ইন এভারেজ হচ্ছে 5 টাকা এরকম হবে। জার্মানিতে এটা আরো অনেক বেশি, জার্মানিতে পার কিলোওয়াট হচ্ছে 25 টাকা করে, 25 টাকা করে পার কিলোওয়াট আপনার বিদ্যুৎ বিল ওরা ধরে আর কি। তো এনিওয়ে আমরা অনেক কম খরচেই পাচ্ছি, অনেক গরিব দেশ হয়েও, এজন্য সরকার অবশ্যই থ্যাঙ্কস পাওয়ার যোগ্য। আশা করি ডিমান্ড চার্জ নিয়ে আপনাদের কনফিউশন দূর হয়েছে, কেন ডিমান্ড চার্জ ধরা হয় এবং কেন আপনাদেরকে কষ্ট করে পে করতে হয়, দুটাই ক্লিয়ার হয়েছে। সো যদি বিদ্যুৎ সেক্টর নিয়ে আরো নতুন কিছু জানার আগ্রহ থাকে আপনাদের, অথবা কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, কমেন্টে জানাবেন, আমি ফার্দার অন্য ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার করব। ধন্যবাদ।